বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা দেখব যে অভ্যন্তরীণ স্থানান্তর এবং অভ্যন্তরীণ স্থানান্তরের যে কারণগুলো রয়েছে এই কারণগুলো কি কি এই বিষয় সম্পর্কে। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে স্থানান্তর বলতে আমরা কি বুঝি। স্থানান্তর হচ্ছে গিয়ে একটি নির্দিষ্ট জায়গা থেকে বা একটি নির্দিষ্ট অঞ্চল থেকে অন্য আরেকটি অঞ্চলে যে মানুষ জায়গা পরিবর্তন করে কিংবা এক স্থান থেকে অন্য স্থানে যে গমন করে এই বিষয়টিকেই আমরা বলছি স্থানান্তর। তাহলে অভ্যন্তরীণ স্থানান্তর কি? অভ্যন্তরীণ স্থানান্তর হচ্ছে গিয়ে যখন একজন মানুষ একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার ভিতর বা একটি নির্দিষ্ট দেশের ভিতর এক স্থান থেকে অন্য স্থানে তার জায়গা পরিবর্তন করছে, সেই বিষয়টিকেই বলছি আমরা অভ্যন্তরীণ স্থানান্তর। অর্থাৎ দেশের ভিতরে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে সেই বিষয়টিকে বলছি অভ্যন্তরীণ স্থানান্তর। তাহলে অভ্যন্তরীণ স্থানান্তরের উদ্দেশ্যটা কি আসলে? অভ্যন্তরীণ স্থানান্তরের প্রথম উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থাৎ মনে করো তুমি একটি যে এলাকায় বসবাস করছো সেই এলাকায় থেকে তোমার অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে না, তাহলে তুমি কি করবে? এমন একটি জায়গায় যাবে যেখানে গেলে তোমার কর্মসংস্থানের সুযোগ হবে, তুমি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, সেই এলাকাটিতে চলে যাবে। তার মানে কি, অর্থনৈতিক উদ্দেশ্যই হচ্ছে মূলত অভ্যন্তরীণ স্থানান্তরের প্রধান কারণ। এই কারণটি ছাড়া অন্যান্য যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা এখন একটা একটা করে আলোচনা করব। প্রথমে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির যে হার, সেই বৃদ্ধির হার যদি অনেক বেশি হয় তাহলে কি হবে? একটি নির্দিষ্ট এলাকায় অনেক মানুষ বসবাস করছে, তাহলে কি সেই এলাকার উপর ওই মানুষগুলোর কি চাপ সৃষ্টি হবে না? তখন যে বিষয়টি হবে যে সেই এলাকাতে সুযোগ সুবিধার পরিমাণ কমে যাবে, সেই এলাকার মানুষের মাথাপিছু জমির পরিমাণ কমে যাবে। মাথাপিছু জমির পরিমাণটা কিভাবে কমে সেটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। মনে করো একজন বাবা, সেই বাবার মনে করো 3 জন সন্তান। এই যে 3 জন সন্তান সন্ততি হলো, তাদের আবার মনে করো 2 জন করে সন্তান। একইভাবে তাদের যদি আবার এরকম অনেকজন করে সন্তান হয়, তাহলে এই যে প্রথম যে ব্যক্তিটাকে আমরা ধরেছিলাম, মনে করো তার 15 বিঘা জমি ছিল। এই যে 15 বিঘা জমি, সেটি প্রথমে 3 ভাগ হয়ে যাবে, তারপরে সেই জমিটি আবার তার সন্তান সন্ততিদের মধ্যে ভাগ হয়ে যাবে। একে একে করে এই যে জমিটা ভাগ হয়ে গেল, একটা পর্যায়ে কিন্তু সর্বশেষ যে ব্যক্তি, তার আর মাথাপিছু জমির পরিমাণই থাকবে না। অর্থাৎ এই যে মাথাপিছু জমির পরিমাণ, সেটি কিন্তু জনসংখ্যা বৃদ্ধির পরিমাণের সাথে সাথে কমতে থাকে, যার ফলে অনেকের ক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হচ্ছে তারা ভূমিহীন হয়ে যায়, যার ফলে তারা গ্রাম থেকে শহরে তাদের জায়গা পরিবর্তন করে কিংবা তাদের অবস্থানে পরিবর্তন করে। এরপর আসে আর্থিক সংকট। একইভাবে গ্রামাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদের আর্থিক সংকটের মুখোমুখি যখন তারা হয়, তখন কিন্তু তারা শহরগামী হয়ে যায় এবং শহরে এসে তারা কিন্তু কর্মসংস্থানের খোঁজ করতে থাকে। নদী ভাঙন, আমরা আমাদের এর আগের যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়টিতেই নদী ভাঙন নিয়ে কথা বলেছিলাম এবং নদী ভাঙন নিয়ে কথা বলার সময় আমরা দেখেছিলাম যে নদী ভাঙন হলে কিন্তু একটি এলাকাতে মানুষের কর্মসংস্থানের একদমই সুযোগ থাকে না, যার ফলে সেই নদী ভাঙন এলাকার বা নদী ভাঙে যে এলাকাগুলোতে, সেই এলাকাগুলো থেকেও কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে। এরপরে আসে শহরের উন্নত শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসা। এই যে উন্নত স্বাস্থ্য, চিকিৎসা এবং শিক্ষা, এই বিষয়গুলো বা এই দিকগুলো থেকে যে সুযোগ সুবিধাগুলো, এগুলো কিন্তু গ্রামে তুলনামূলক কম। একইভাবে যে বিলাসবহুল জীবনযাত্রা বা জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ, এই সুযোগগুলো কিন্তু শহরে বেশি থাকে, যার কারণে অভ্যন্তরীণ স্থানান্তরটা কিন্তু বাংলাদেশে গ্রাম থেকে শহরে এই কারণগুলোতেই হয়ে থাকে। একইভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং শিল্প কারখানার যে প্রভাবটি, এই কারণগুলো কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আজকের এই ভিডিওটি থেকে তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে অভ্যন্তরীণ স্থানান্তর বলতে আমরা কি বুঝি এবং অভ্যন্তরীণ স্থানান্তরের যে প্রধান যে কারণগুলো, সেই কারণগুলো নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।